নমস্কার। সকলকে জানাই কালী পুজো, দীপাবলি এবং ভাইফোঁটার আগাম শুভেচ্ছা। সামনেই আবার ভূত ও চতুর্দশী, তাই ভাবলাম আরও একটা ভূতের গল্প নিয়ে এলে কেমন হয়। তাই আবার এসে গেছি এমএটি অরিজিনালসের নতুন গল্প সুজয় চক্রবর্তীর লেখা সেই রাতের পর নিয়ে। সুজয় চক্রবর্তী, জন্ম 1980, উত্তর 24 পরগনার বনগাঁতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাম্মানিক স্নাতক এবং পরবর্তীতে স্নাতকোত্তর। বর্তমানে তিনি শিক্ষকতার পেশার সাথে যুক্ত। 2001 সালে পহিল পত্রিকায় ছোট গল্প দিয়ে সাহিত্য চর্চা শুরু। কবিতা দিয়ে সাহিত্য চর্চা শুরু হলেও থিতু হন গদ্যে। আনন্দবাজার, আজকাল, প্রতিদিন, উত্তরবঙ্গ সংবাদ, উত্তরের সারাদিন, তথ্যকেন্দ্র প্রভৃতি সহ পশ্চিমবঙ্গ ও বহির্বঙ্গে একাধিক ছোট বড় পত্রিকাতে তার গল্প ও অনুগল্প প্রকাশিত হয়েছে। লিখেছেন বহু ওয়েব ম্যাগাজিনেও। তার প্রকাশিত গ্রন্থ সমূহের মধ্যে বালাইশাক, যায় যায় দিন, সূর্য এখনো অস্ত যায়নি, দেশের গল্প, দশের গল্প প্রভৃতি বিশেষ করে উল্লেখযোগ্য। সারা জীবন সাহিত্য চর্চার জন্য নানান পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার মধ্যে 2016 লহমা সাহিত্য পুরস্কার, 2024 গল্পের সেরা হাত এবং 2025 রেনেসা সাহিত্য সম্মান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এছাড়াও পেয়েছেন কালকণ্ঠ সাহিত্য সম্মান। আজকের গল্প সেই রাতের পর লেখক এমএটি অরিজিনালসের জন্য লিখেছেন। তার জন্য আমরা লেখকের কাছে একান্তভাবে কৃতজ্ঞ। প্রধান চরিত্রে বিশ্বনাথবাবু, মানিক, মানিকের বাবা এবং শিউলি। গল্প পাঠ এবং সূত্রধার আমি সায়ক। অন্যান্য চরিত্রে সায়ন, দেবশঙ্কর এবং মেখলা। শুরু হচ্ছে সুজয় চক্রবর্তীর লেখা সেই রাতের পর। শেরপুরে হাট বসে সপ্তাহে দুদিন, বুধবার ও শুক্রবার। বিশ্বনাথবাবু শুক্রবারটায় হাটে আসেন। সারা সপ্তাহের হাট করে যখন তিনি বাড়ি ফেরেন, তার দু হাতে দুটো থলে থেকে ডাঁটার শাক, লাউ শাক কিংবা পুঁই শাকের ডাঁটা ঝুলতে দেখা যায়। এ সময় তিনি কিছুটা ধীরে চলেন। আসলে বয়সেরও ভার আছে তো। বছর 10 হলো সুতাহাটা প্রাইমারি স্কুল থেকে রিটায়ার করেছেন বিশ্বনাথবাবু। রোগবালাই তেমন কিছু নেই, তবে ইদানিং শ্বাসকষ্টে ভুগছেন। একটু হাঁটলেই হাঁপ ধরে। তাতে অবশ্য সকাল সন্ধে তার হাঁটার বিরাম নেই। তার বাড়ি থেকে শেরপুর হাট হাঁটা পথে প্রায় 45 মিনিট। তবুও তিনি হেঁটে আসেন, সাইকেল চড়েন না। ছেলেরা সংসারের আর সব দায়িত্ব সামলায়, শুধু বাজার করাটা তার কাজ। আজও হাট ঘুরে ঘুরে টাটকা সবজি থলে ভরে যখন বাড়ি মুখে হচ্ছেন, সূর্য তখন পশ্চিমে গড়াগড়ি দিচ্ছে। হাঁটতে হাঁটতে বকুলতলার মোড়ে এসে তার হাঁপ ধরে গেল। সারা শরীর ঘেমে নিয়ে একসা। একটু অসুস্থ বোধ করলেন তিনি। রাস্তায় গ্রামের চেনা জানা কাউকে দেখতে পেলেন না। দাঁড়িয়ে পড়লেন মাঝপথেই। চোখে অন্ধকার দেখছেন, বেশ কষ্ট হচ্ছে তার। এমন সময় উল্টো দিক থেকে একটা সাইকেল আসতে দেখা গেল। কাছে এসে সাইকেলটা থেমেও গেল। দেখলেন তারই ছাত্র মানিক। আরে আরে মাস্টার মশাই, ভালো আছেন তো? না বাবা, খুব শরীর খারাপ লাগছে। এ বাবা, তাই নাকি? তা বাড়ি যেতে পারবেন তো আপনি? সেটাই তো ভাবছি। রীতিমতো হাঁপাচ্ছেন বিশ্বনাথ বাবু। মানিক আর এক মুহূর্ত দেরি করল না। সাইকেলের দুই হ্যান্ডেলে নিজের থেকেই থলে দুটো তুলে নিল। তারপর আঙুল দেখিয়ে বলল, মাস্টার মশাই শুনুন না, এই এই মাঠ পেরোলেই তো আমাদের পাড়া। দুটো বাড়ি পরেই আমাদের বাড়ি। আপনার হয়তো মনে পড়ছে না। চলুন না, চলুন, আজ রাতটা আমাদের বাড়ি কাটিয়ে সকালে যাবেন, কেমন?
বিশ্বনাথবাবুও তাই চাইছিলেন। এই মুহূর্তে তার বিশ্রামের খুব দরকার। আর মানিক যেহেতু তার ছাত্র, তাই আর দেরি করলেন না, মানিকের সাথেই হাঁটতে লাগলেন। মিনিট 7 মধ্যেই এসে পৌঁছলেন মানিকের বাড়িতে। মানিক মা বাবার সাথে মাস্টার মশাইয়ের পরিচয় করিয়ে দিল। তারা মাস্টার মশাইকে পেয়ে বেশ খুশি। মানিকের বাবা ল্যান্ডফোন থেকে বিশ্বনাথ বাবুর বাড়িতে জানিয়ে দিলেন মাস্টার মশাই আজ যেতে পারছেন না, তবে চিন্তার কোনো কারণ নেই, কাল সকালে মানিক গিয়ে তাকে পৌঁছে দিয়ে আসবে বাড়িতে। তাকে বসার ঘরে নিয়ে গেলেন মানিকের বাবা। বিশ্বনাথ বাবু ঘামছেন দেখে পাখাটা চালিয়ে দিল মানিক। এ কথা সে কথায় জানা গেল মানিকরাও ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত। গুরু ভাই বলে মানিকের বাবাও মাস্টার মশাইয়ের দেশের বাড়ির খোঁজ খবর নিলেন। তার দেশের বাড়ির কথাও বললেন। পুরনো দিনের কথা চালাচালি হলো অনেক। রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো যথাসাধ্য। মানিকদের বাড়িতে পরপর অনেকগুলো ঘর। একটা ঘরে মানিক একাই শোয়, অন্য আর একটা ঘরে বাবা আর মা। পাশের একটা ঘরে ধানের চালের বস্তা বোঝাই করা থাকে, কারণ মানিকদের চালের মিল আছে, তাই ওটা খোলাই থাকে। আর অন্য একটা ঘর তালা বন্ধ। মানিক তার ঘরে মাস্টার মশাইয়ের শোয়ার ব্যবস্থা করলো, আর সে নিজে ধান চাল যে ঘরে থাকে সেখানে থাকবে মনস্থির করলো। কোনো ক্রমে রাতটা কাটিয়ে দিতে পারলেই তো সকাল। মানিক বলল, আচ্ছা মাস্টারমশাই, ভেতরের ঘরে আপনার শোয়ার ব্যবস্থা হয়েছে। আপনি যখন শোবেন আমাকে বলবেন, আমি ওই পাশের ঘরেই আছি। মানিকের কথা শুনে মাস্টার মশাই বললেন, শোনো মানিক, আমার জন্য এত আড়ম্বরের ব্যাপার নেই। তুমি যেমন এই ঘরে শো, ওখানেই থাকো। আমাকে না হয় এই পাশের ঘরটাতেই দাও। বিশ্বনাথবাবু পাশের ঘর বলতে তালা দেওয়া ঘরটার দিকে আঙুল দেখালেন। সঙ্গে সঙ্গে মানিক বলল, না মাস্টারমশাই, ওই ঘরটা আমরা খুলি না, অনেকদিন ধরেই বন্ধ। আপনি ও ঘরে থাকতে পারবেন না। কেন? খোলো না কেন? আসলে ওই ঘরটা একটা কাহিনী আছে, কিন্তু আমি সেটা বলতে চাই না। বটে? তা কি কাহিনী শুনি? না মাস্টারমশাই, না, আমাকে জোর করবেন না, আমি বলতে পারবো না। আরে তুমি এত ভাবছো কেন বলো তো? তুমি তো আমার ছাত্র নাকি? এখন না হয় বড় হয়ে গেছো। এমন সময় বারান্দা দিয়ে পাশের ঘরে যাচ্ছিলেন মানিকের বাবা। তিনি দাঁড়িয়ে গেলেন। মানিক, মাস্টারমশাইয়ের শোয়ার ব্যবস্থা করিসনি কেন রে? যা যা দেখ, মাকে বল গিয়ে। অত উতলা হবেন না ভাই, আমার একটু রাত করে ঘুমোলো অভ্যেস। সে আমি না হয়। বাবা, মাস্টারমশাই পাশের ঘরটাতে শুতে চাইছেন, আমি কি ওনাকে? ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি মাস্টারমশাইয়ের সঙ্গে গল্প করছি। এই এখন বলুন তো গুরু ভাই, ব্যাপারটি কি? মালিক বলল পাশের ঘরটা না খোলার পেছনে নাকি একটা কাহিনী আছে। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, তা একটু আছে বই কি। গ্রামের পুরনো বাসিন্দারা তা জানে কিছু। বলতে গেলে একটু পেছনের দিকে যেতে হয়। আসলে আমরা 2 ভাই 1 বোন। আমার দাদা থাকে আসানসোলে, কর্মস্থল আসানসোলে বলে ওখানেই বাড়ি করে ফেললো। এখানে বছরে একবার আসে টাসে। একটা মাত্র বোন ছিল, শিউলি, বড় আদরের। এখানে থেকে পড়াশোনা করত। কলেজে যখন 2nd ইয়ারে পড়ে তখনই ঘটল সেই অঘটন। সহপাঠী একটা ছেলের সঙ্গে ওর ভাব ভালোবাসার সম্পর্ক ছিল অনেকদিন ধরে। আমাদের পাশের গ্রামে বাড়ি ছেলেটার, আমরাও চিনতাম, খুব ছোটবেলা থেকেই দেখেছি তো। যাই হোক, মোটের ওপরে খারাপ না। বাবার একমাত্র ছেলে, পৈতৃক ব্যবসা আছে,
আর আমাদের বোনটিও দেখতে মন্দ নয়, তাই আমাদের সেভাবে কোনো আপত্তি ছিল না। আমাদের বাড়িতে সবাই তো জানতো। বাবা মা তখন অবশ্য বেঁচে, কিন্তু মা একটা কথা প্রায় বলতেন। ওরা কি আমাদের সঙ্গে সম্পর্ক করবে? আমার তো তা মনে হয় না। মার এটা মনে করার কারণ ওদের সঙ্গে আমাদের সামাজিক দিক থেকে ফারাক ছিল বিস্তর। মার কথা শুনে শিউলিকে প্রায় বলতে শুনেছি, আমি স্বরূপকে চিনি, তুমি এত কেন উতলা হচ্ছ মা? চুপ করে যেতেন মা। যাই হোক, মায়েরা যেন কি করে সবকিছু জেনে যান। একদিন কানে এলো স্বরূপের বিয়ে ঠিক হয়েছে ওদেরই এক দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ের সঙ্গে। শিউলি সেদিন বাড়ির কারোর সঙ্গে কোনো কথা বলেনি, একটু ঘুম মেরেছিল। মা বাবা অনেক অনেক বোঝালেন ওকে, আমরাও বোঝালাম। ওটা ছিল ওর ঘর। সেদিনই রাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলো। হ্যাঁ হ্যাঁ, মানে তারপর থেকে না আর আমরা ও ঘর খুলি না। কেমন যেন হা হা করে বুকটা। হ্যাঁ, এখনো 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 কান পাতলে মনটার গলার আওয়াজ পাই। হ্যাঁ, আওয়াজ পাই। ক্রমশ গলা বুঝে আসছিল মানিকের বাবার। বেশ স্মৃতি ভারাক্রান্ত হয়ে উঠেছিলেন তিনি। চোখ দুটো ছলছল করে উঠল তার। বিশ্বনাথবাবু এতক্ষণ চুপ করে বসে সব শুনছিলেন, এবার মুখ খুললেন। ভাই, সব শুনলাম, বেশ মন খারাপ হয়ে গেল। তবে সে তো অনেকদিন আগের কথা। মানিক বড় হয়েছে, ওরও বিয়ে থা হবে, নতুন আত্মীয় হবে, তারা বেড়াতে আসবে। এভাবে খামোখা একটা ঘর ফেলে রাখা কেন? এতদিন খোলেননি, আজ না হয় খুললেন। ঘর থাকতে এই মানিক বেচারা এই ধান চালের গুদামে শোবে? ওর ঘরে সুখ, আমি আজ এখানেই শুই। না না মাস্টারমশাই, মানে বহুদিন পর গত বছর ও ঘর খোলা হয়েছিল। আমার বড় শালা এসেছিল বেড়াতে, রাত্রে শুয়েছিল ওই ঘরে। সারা রাত ঘুমোতে পারেনি সে ভয়ে। তাই আপনাকে। আরে কিসের ভয়? ওসব এখন কেউ বিশ্বাস করে? এই ছাড়ুন তো সব। সত্যি আমারও মনে হয় কান পাতলেই যেন শিউলির গলাটা শুনতে পাচ্ছি। আমি বলছি তো, ওসব কিচ্ছু হবে না। এ মানিক, এই মানিক। মানিক, এই ঘরের চাবিটা নিয়ে আয় তো বাবা। বিশ্বনাথবাবু লাইটটা অফ করলেন ঘরে ঢুকে। তারপর বালিশে মাথা রেখে চোখটা বুঝলেন। শরীর অসুস্থ ও ক্লান্ত থাকায় অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন তিনি। জ্যৈষ্ঠ মাস। গরম সেরকম না থাকলেও বাতাসে একটা গুমোট ভাব আছে। সকালের দিকে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। এখন আকাশ মেঘলা। হঠাৎ মেঘ ডাকার শব্দ পাওয়া গেল, আর অমনি পাখাটা ঘুরতে ঘুরতে থেমে গেল। লোডশেডিং। বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বিশ্বনাথবাবুর ঘুম ভেঙে গেল। তিনি পাশ থেকে টর্চটা তুলে আলো ফেললেন সিলিংয়ে। তার দৃষ্টিশক্তি এখনো প্রখর, তাই এই অন্ধকারেও তিনি দেখতে পেলেন পাখার একটা ব্লেড খানিকটা বাঁকা, আর সিলিংয়ের আংটায় একটা দড়ি ঝুলছে, যেন সেটা হাত বাড়ালেই পাওয়া যাবে। বিশ্বনাথবাবু উঠে পড়লেন। দড়িটা এলো কোথা থেকে?
বিশ্বনাথবাবুর গলাটা শুকিয়ে গেছে। টেবিলের উপরে জলের বোতল থেকে গ্লাসে জল ঢেলে খেলেন। মাঝে ঘাড়ের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলেন তিনি। তখন ডাক্তার বলেছিলেন যে বোতল থেকে যেন কখনোই জল না খান, গ্লাসে ঢেলেই জল খাওয়া উচিত। খাটে এসে বসলেন বিশ্বনাথ বাবু। মিনিট খানেক, আবার নামতে হলো। খাটটা যেন নড়ছে মনে হলো। তাহলে কি ভূমিকম্প? টর্চের আলোটা ফেললেন টেবিলে। না, টেবিলটা তো নড়ছে না। তাহলে জলের বোতলও তো নড়বে। সেটাও স্থির। দরজাটা খুলে বাইরের দিকে তাকালেন একবার। খুটখুটে অন্ধকার। ভূমিকম্প হলে তো মানিকরাও বাইরে বেরিয়ে আসবে। নিজেরই ভুল বুঝতে পেরে আবার ঘরে ঢুকে এলেন তিনি। না, আর খাট নড়ছে না। তবে দরজাটা আর তিনি বন্ধ করলেন না, ভেজিয়ে শুয়ে পড়লেন। এবার চোখের পাতা দুটোকে এক করবার চেষ্টা করতে হবে। এবারও প্রায় মিনিট খানেক। হঠাৎই একটা গোঙানির শব্দ শুনতে পেলেন তিনি। শব্দটা মনে হলো আশপাশ থেকেই আসছে। কান খাড়া করলেন। স্পষ্ট শুনতে পেলেন একটা মেয়ে মানুষের গোঙানির আওয়াজ। চুপ করে শুয়ে রইলেন। হয়তো পাশাপাশি বাড়িগুলোর কোনোটায় নেশাখোর কোনো ব্যাটা ছেলে রাত দুপুরে ঘরের বউকে মারছে, আর বেচারি মুখ বুঝে তা সহ্য করছে। আজ পর্যন্ত পানের নেশাও বিশ্বনাথ বাবু করেননি, তাই এইসব গুণধরদের কীর্তিকলাপ তাকে বেশ আহতই করে। কি জানি কি আছে কপালে মেয়েটার। বেঁচে থাকলে কালই তো ওকে আবার উনুনের আঁচে ভাত চাপাতে দেখবে সবাই। এই মুখ বুঝে সবকিছু সয়ে যাওয়াই তো ওদের ভবিতব্য। উঠলেন না বিশ্বনাথ বাবু, চুপচাপ পড়ে থাকলেন। কিন্তু গোঙানির আওয়াজটা ক্রমশ যেন তার ঘরের দিকেই আসতে লাগলো। একটু কিন্তু কিন্তু বোধ করলেন তিনি, তবে বিচলিত হলেন না। একবার ভাবলেন মানিককে কি ডাকা যায়, তারপর ভাবলেন না, থাক, বেচারি ঘুমিয়ে আছে। নিজেই উঠলেন। দরজার দিকে মুখ করে পা ঝুলিয়ে বসে রইলেন খাটে। আওয়াজটা আর কানে আসছে না। তাই নামলেন না। তিনি নিশ্চিত যা ভেবেছিলেন তাই। পাশের বাড়িটাতে চলছে এই পাশবিক অত্যাচার। দরজাটা এক পাল্লার। একটা দমকা হাওয়ায় এমনিতেই সেটা খুলে গেল একটা সময়। আর তিনি পরিষ্কার দেখতে পেলেন একজন মহিলা খুব দ্রুত ছুটে গেলেন কলতলায়। পেছনে তার আঁচল লুটোচ্ছে মেঝে, আর তিনি বলে চেঁচাচ্ছেন। এ বাড়িতে মানিকের মা ছাড়া তো আর কোনো মহিলা আছেন বলে তার জানা নেই। তাই আচমকা বুকটা ধড়ফড় করে উঠল বিশ্বনাথ বাবুর। কিন্তু দরজার কাছে উঁকি মেরে কিছুই দেখতে পেলেন না তিনি। কিন্তু শুনতে পেলেন জল ঢালার শব্দ। মনে হলো তীব্র দাহে দগ্ধ একজন মানুষ শরীরের জ্বালা মেটাচ্ছেন জলে। কিছুক্ষণ পর আবার সব চুপচাপ, নিঝুম। এক নাগাড়ে ঝিঝি পোকা ডেকে চলেছে। গ্রামগঞ্জে এই এক সমস্যা। অল্প বৃষ্টি হলো বা আকাশ কালো করে মেঘ করেছে কি লোডশেডিং, সে যে আর ফিরবে কখন কেউ জানে না। জানলা দিয়ে বাইরেটা একবার দেখলেন বিশ্বনাথ বাবু। কালো চাদর মুড়ি দিয়ে পুরো গ্রাম ঘুমোচ্ছে, এমনকি মানিকরাও।
একা তিনি শুধু জেগে আছেন এই রাতে। না, আর জেগে বসে থাকা ঠিক হবে না। টর্চের আলোটা জ্বালিয়ে রেখে পা দিকে পাশ ফিরে শুলেন। কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ। এবার সত্যি ভয় পেয়ে গেলেন বিশ্বনাথ বাবু। না, এইভাবে শুয়ে থাকা যায় না। যদুবাবুকে কি একবার ডাকা যায়? কিন্তু ঘুম থেকে যদি উঠে তিনি বলেন, আপনাকে তো বলেছিলাম মাস্টার মশাই, তখন কি বলবেন তিনি? সাহস তো তিনি দেখিয়েছিলেন। অগত্যা উঠতে গিয়েও বসে পড়লেন খাটে। পরিষ্কার শুনতে পাচ্ছেন এক নাগারে সেই আওয়াজ। জল 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 জল। বুক ধড়ফড় করতে লাগলো বিশ্বনাথ বাবুর। তিনি জোরে চেঁচাতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না তার। কে যেন দু হাত দিয়ে তার গলাটা টিপে ধরেছে। ছাড়াতে চেষ্টা করছেন প্রাণপণ, কিন্তু পারছেন না। বিরোধী শক্তি তাকে যেন পেড়ে ফেলে দিতে চাইছে বিছানার সাথে। তিনি ছটফট করছেন, কিছুতেই হাতটা সরাতে পারছেন না। কে যেন এলাকা দখলের লড়াইয়ে নেমেছে সেই শক্তি। গঙ্গাতে শুরু করেছেন বিশ্বনাথ বাবু, তবু ছাড়ছে না সে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। মাস্টারমশাই, মাস্টারমশাই, মাস্টারমশাই। দরজার কড়া ধরে নাড়া দিল মানিক। কোনো সাড়া শব্দ নেই। মিনিট দুই কাটলো। শেষে বাড়ির বাইরে গিয়ে জানালায় মুখ রাখতেই মানিক দেখল বিশ্বনাথ বাবু ঘুমের ঘোরে শুধু একটাই কথা বারবার বলে চলেছেন, বাঁচাও, বাঁচাও, জল, 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 বাঁচাও, 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 জল, 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 বাঁচাও। মানিক লম্বা চওড়া ছেলে। জানলা দিয়ে হাত বাড়িয়ে আলতো করে বিশ্বনাথ বাবুর হাতের একটা ঝাঁকা দিল। চোখ খুলেই ধরফর করে উঠে বসলেন তিনি। দরজার দিকে চোখ পড়তেই দেখলেন সেটা বন্ধ, ছিটকিনি দেওয়া। নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তিনি। দু হাতের চেটো দিয়ে চোখ মুছে দরজাটা খুলে দিলেন। মানিক ভেতরে আসতেই বললেন, বাবা, বাবা, একটু জল দে তো, গলাটা শুকিয়ে গেছে। মানিক জলের বোতল থেকে গ্লাসে জল ঢেলে বাড়িয়ে দিল বিশ্বনাথ বাবুর দিকে। ঢক ঢক করে পুরো গ্লাসের জলটাই খেয়ে ফেললেন তিনি। খুব তেষ্টা পেয়েছিল। ঘড়ি দেখলেন 6:30। এত বেলা পর্যন্ত বিছানায় থাকার লোক তিনি নন। রোজ ভোর 5টায় ওঠা তার অভ্যেস। আজ সেই রুটিনে ছেদ পড়ল। কালকে রাতটা একটু অন্যরকম ছিল। চল বাবা, আমাকে একটু এগিয়ে দে, বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, আপনি চোখ মুখ ধুয়ে নিন, আমি আসছি। মানিক চলে গেল। বিশ্বনাথবাবু কলতলায় গেলেন চোখ মুখ ধুতে। কলের হ্যান্ডেল ধরে চাপ দিতেই মনে পড়ে গেল কাল রাতের ঘটনা। আরে, এখানেই তো সেই তো সব স্বপ্ন। চোখে মুখে ঘাড়ে জল দিয়ে ঘরে এসে বসলেন বিশ্বনাথ বাবু। দেখলেন মানিক যেভাবে চাদর পেতে দিয়েছিল তেমনই আছে চাদরটা। সিলিং এর দিকে তাকালেন, কিন্তু সেখানে কোনো দড়ি ঝুলে থাকতে দেখা গেল না। ফ্যানের
কোনো ব্লেডই বাঁকা না। স্ট্রেঞ্জ। মাস্টারমশাই, ঘুম হয়েছিল তো কাল? ও, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, এই ঘুম হয়েছিল। এত বেলা পর্যন্ত আমি কখনই ঘুমোই না, কিন্তু কিন্তু কি? মানে এখানে এত নিশ্চিন্তে ঘুমিয়েছি যে এখন 6:45 বাজতে চললো। স্বপ্নের ব্যাপারটা তিনি দিব্যি চেপে গেলেন। মানিক চা জলখাবার নিয়ে এসেছে মাস্টার মশাইয়ের জন্য। জলের গ্লাসটাতে আরো 1 গ্লাস জল ঢেলে খেলেন বিশ্বনাথ বাবু। তারপর চায়ে চুমুক দিলেন। মানিক বিশ্বনাথ বাবুর বাড়ির সামনে এসে বলল, মাস্টারমশাই, আমি তাহলে আসলাম। হ্যাঁ, না না, আমি আর ঢুকবো না, পরে আসবো কোনো একদিন। কেমন? আসলাম মাস্টারমশাই। আচ্ছা বাবা, সাবধানে যা, ভালো থাকিস। বাজারের থলেটা বারান্দায় রেখেই বিশ্বনাথ বাবু হাঁক পারলেন। কই গো বড় বৌমা, আমাকে 1 গ্লাস জল দাও তো। রান্নাঘর থেকে আওয়াজ এলো। হ্যাঁ বাবা, দিচ্ছি। বারান্দায় পাতা বেঞ্চটাতে হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন তিনি। স্ত্রী মারা যাওয়ার পরেই সিঁড়ির নিচের ঘরটাতেই তিনি থাকেন একা। দুপুরের দিকে তার ভাত ঘুমের সঙ্গী টুম্পাই, বড় ছেলের ছেলে। বিকেলের দিকে টুম্পাই ওর বাবাকে বলল, বাবা, জানো, দাদু ঘুমিয়ে ঘুমিয়ে বলছিল জল জল, বাঁচাও বাঁচাও। আমি তো ভয় পেয়ে গেছিলাম। মা শুনেছে কথাটা, তাই না মা? হ্যাঁ গো, টুম্পাই না ঠিক বলছে। বাবা না ভুল বকছিল। কপালে চিন্তার ভাঁজ পড়ল ছেলের। এর আগে তো কোনোদিনও বাবার এ সমস্যা হয়নি। রাতের দিকে উদম জ্বর এলো বিশ্বনাথ বাবুর। প্যারাসিটামল খাওয়ানো হলো, কিন্তু জ্বর নামলো না। পরদিন সকালে তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারখানায়। রক্ত পরীক্ষাও করানো হলো, কিন্তু জ্বরের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। ওষুধ চলতে লাগলো, কিন্তু অবস্থা আরো খারাপের দিকে গেল। এবার বিশ্বনাথ বাবুকে ভর্তি করানো হলো হাসপাতালে। থাকলেন 7 দিন মতো। একটু সুস্থ হয়ে বাড়িও ফিরলেন, কিন্তু 2 দিন পর আবার জ্বর। হাসপাতালে এবারও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অ্যাডমিট করানোর সময়টুকুও পাওয়া গেল না। মারা গেলেন বিশ্বনাথ বাবু। বাবার ঘরটা এখন তালা মেরে বন্ধ করে দিয়েছে বড় ছেলে নীতিশ। ও ঘরের পাশ দিয়ে যেতেই এখন ওদের ভয় করে। একটা বেসরকারি সংস্থা সার্ভে করছে গ্রামে গঞ্জে কজন মানুষ পাকা ঘরে থাকে, কজন মানুষ মাটির বাড়িতে, এইসব নিয়ে। তারা মানিকদের বাড়িতেও গিয়েছিল। মানিকের মা ছাড়া তখন বাড়িতে কেউ ছিল না। সার্ভে যারা করতে এসেছিল তাদের মধ্যে একজন মানিকের মাকে জিজ্ঞেস করেছিল, আপনাদের টোটাল 4টে পাকা ঘর বললেন, তা 4টে ঘরই কি ব্যবহার হয়? মানিকের মা মাথা নেড়ে না বলায় সে কারণ জিজ্ঞেস করেছিল, কিন্তু সদুত্তর পায়নি। বিশ্বনাথ বাবুর বড় ছেলে বাড়ি ছিল। সার্ভে টিমের সেই লোকটা তাকে বলল, আচ্ছা, আপনাদের বাড়িতে মোট 5টা পাকা ঘর দেখছি। সিঁড়ির নিচের এই ঘরটা বন্ধ, ফাঁকা রেখে দিয়েছেন কেন? কে বলেছে ভাগা? জানেন কিছু? হ্যাঁ, এখনো কান পাতলেই শোনা যায় বাবার গলা জল জল বলে চিৎকার করছে। বাবা বাবা আছেন এখন ওই ঘরে। নীতিশের কথা শুনে সার্ভে টিমের একজন বয়স্ক মেম্বার নিচু গলায় অন্যদের বললেন, যা মনে হচ্ছে এই গ্রামে আরো 2-1টা ঘর ভবিষ্যতে তালা বন্ধ অবস্থায় পড়ে থাকবে। শুনলেন সেই রাতের পর। রচনা সুজয় চক্রবর্তী। বিশ্বনাথ বাবুর চরিত্রে সায়ন,
মানিকের চরিত্রে দেবশঙ্কর, মানিকের বাবার চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, মায়ের চরিত্রে অনিশা, শিউলির চরিত্রে মেখলা, বিশ্বনাথ বাবুর বড় বৌমার চরিত্রে মুনমুন, নাতি টুম্পাইয়ের চরিত্রে প্রথমবার গলা দিয়েছে আমাদের ছোট্ট সদস্য নীলায়ুধ বসু, জনৈক সার্ভে দলের লোকের চরিত্রে নীলাঞ্জন, গল্পের কথক বিশ্বনাথ বাবুর বড় ছেলে নীতিশের চরিত্রে এবং গল্পের সূত্রধার সায়ক। পোস্টার ডিজাইন এবং সাউন্ড ডিজাইন করেছে ভঞ্জস আর্ট। গল্পটির অডিও অ্যাডাপ্টেশন ও সম্পাদনা করেছে সায়ক। আমাদের মজলিসি আড্ডার ঠেক লেখক সুজয় বসু এবং নীলায়ুধের অভিভাবক শ্রী নীরব্র বসু এবং শ্রীমতী দোয়েল ভঞ্জকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের পাশে থাকার জন্য। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি কেউ নতুন লেখক বা লেখিকা থাকেন যারা গল্প দিতে চান তারা অবশ্যই গল্প পাঠান। আমরা সানন্দে সেই গল্প উপস্থাপনা করার চেষ্টা করব। তাহলে আজকের মতো আসি, আবার সামনের সপ্তাহে নতুন গল্প নিয়ে আসব। ততক্ষণের জন্য হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।